আজকের আলোচনা ডেভিড গগিন্সের ওই বিখ্যাত বইটা কান্ট হার্ট মি, ওটার কিছু দারুণ দিক নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে কিভাবে একজন মানুষ তার ছোটবেলার ওই ভয়ানক যন্ত্রণা, বর্ণবৈষম্য, চরম দারিদ্র্য এই সব কিছুকে জয় করলেন, আর জয় করে মানসিক আর শারীরিক শক্তির এক অন্য লেভেলে পৌঁছালেন। ব্যাপারটা কিন্তু আসলেই অবাক করার মতো। ঠিক তাই। এই আলোচনাটা আসলে গগিন্সের যে জীবন দর্শন আর তার যে মানসিক কৌশলগুলো সেগুলোর উপরেই ফোকাস করবে। কিভাবে তিনি জীবনের ওই ভয়ঙ্কর অন্ধকার অভিজ্ঞতাগুলোকে নিজের সবচেয়ে বড় শক্তি মানে জ্বালানিতে বদলে ফেললেন, সেটাই আমরা দেখব। এটা শুধু গায়ে জোর বাড়ানোর গল্প না, এটা মনের ভেতরের যুদ্ধ জয়ের গল্প। হ্যাঁ, আমাদের লক্ষ্য সেটাই, তার এই কঠিন জার্নি থেকে আসল শিক্ষাগুলো কি সেটা বোঝা, আর কিভাবে এই কঠিন পরিস্থিতিগুলোই আসলে মানসিক শক্তি তৈরিতে সাহায্য করতে পারে সেটাই দেখতে চাই। চলুন তাহলে শুরুতেই গগিন্সের ওই অতীতের দিনগুলোর দিকে একটু তাকানো যাক। বেশ কষ্টকর ছিল, তাই না? ওহ, ভীষণ। গগিন্সের ছোটবেলা তো কেটেছে এক কথায় বিভীষিকার মধ্যে। বাফেলোতে ওই যে প্যারাডাইজ রোডের বাড়ি, সেখানে বাবার হাতে রোজ চলত সাংঘাতিক মারধর, আর মানসিক অত্যাচার তো ছিলই। এর সাথে স্কুলে কালো বলে টিটকিরি মানে বর্ণবাদের শিকার হওয়া, আর ঘরে চরম অভাব। ছোট বয়সেই রাতের পর রাত রোলার স্কেটিং রিংকে কাজ করতে হতো। জীবনটা যেন শুরু থেকে একটা নরক। আর এই যে দিনের পর দিন নির্যাতন আর মানসিক চাপ, এটা তার মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছিল। পরে যেটা ডাক্তারি ভাষায় বললে টক্সিক স্ট্রেস আর পিটিএসডির মতো সমস্যা তৈরি করে। অর্থাৎ ওই ভয়াবহ অভিজ্ঞতার জন্য তার মনে সব সময় একটা ভয়, একটা উদ্বেগ কাজ করত। শরীর আর মন যেন সবসময় তৈরি থাকতো, লড়ো নয়তো পালাও। কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম পরিস্থিতিটাই কিন্তু পরে তার ঘুরে দাঁড়ানোর ভিতটা তৈরি করে দিয়েছিল। তারপর জীবনের একটা সময় এসে দেখা যাচ্ছে গগিন্স প্রায় ৩০০ পাউন্ড ওজনের একজন মানুষ ইকোল্যাব বলে একটা কোম্পানিতে পোকা মারার কাজ করেন। বেশ একঘেয়ে চাকরি, জীবন নিয়ে একদম হতাশ। তখন তার সারাদিনের সঙ্গী ছিল ওই চকলেট, মিল্কশেক আর ডোনাটস। ভাবা যায়? হ্যাঁ, কিন্তু একদিন হলো কি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখে তার নিজের উপরই চরম ঘৃণা হলো, আর ওই মুহূর্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি নিজেই এটাকে বলেন অ্যাকাউন্টেবিলিটি মিরর। অ্যাকাউন্টেবিলিটি মিরর মানে কি? আয়নায় নিজের সঙ্গে বোঝাপড়া করা, নিজেকে সরাসরি প্রশ্ন করা। একদম তাই। এই অ্যাকাউন্টেবিলিটি মিরর আসলে নিজের দুর্বলতাগুলো, নিজের ব্যর্থতাগুলোর মুখোমুখি হওয়ার একটা প্রতীকী উপায় বলা যায়। নিজেকে আর কোনো অজুহাত না দেওয়া, নিজের অবস্থার জন্য নিজেকেই দায়ী করা, এটাই ছিল তার বদলের প্রথম ধাপ। তিনি বুঝেছিলেন বাইরের কেউ এসে তাকে বাহবা দিয়ে বা উপদেশ দিয়ে বদলাতে পারবে না। পরিবর্তনটা ভেতর থেকে আসতে হবে, নিজের কাজের মধ্যে দিয়ে। দারুণ ভাবনা তো। আচ্ছা, এই যে এত বড় পরিবর্তন, এটা আনার জন্য গগিন্স কিছু অসাধারণ মানসিক কৌশলের কথা বলেন। যেমন ধরুন ক্যালাসড মাইন্ড, মানে মনটাকে কঠিন করে তোলা। এটা ঠিক কি শুধু কষ্ট সহ্য করা? ঠিক শুধু সহ্য করা নয়, বরং কষ্ট, ব্যর্থতা, যন্ত্রণা এগুলোকে ব্যবহার করে মনটাকে ইস্পাতের মতো শক্ত বানানো। যেমন ধরুন হাতে বারবার ঘষা লাগলে কড়া পড়ে যায় না, ক্যালাস, এটা অনেকটা তেমন। কিন্তু এর আসল কথাটা হলো, নিজেকে পরিস্থিতির শিকার বা ভিকটিম ভাবা যাবে না। যেমন তিনি নেভি সিলের ওই ভয়ঙ্কর হেলভিক ট্রেনিং একবার না বারবার সহ্য করেছেন, বর্ণবাদের মুখোমুখি হয়েছেন। এগুলো তাকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু মানসিকভাবে আরও কঠিন করে তুলেছে। তিনি ওই আমি ভিকটিম মানসিকতা থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু এই পথটা তো সাংঘাতিক কঠিন। সবার জন্য কি এটা সম্ভব, বা এর কোনো ঝুঁকি নেই? প্রশ্নটা খুব জরুরি। এটা অবশ্যই একটা চরম রাস্তা। সবার জন্য হয়তো এটা ঠিক নয়, গগিন্স নিজেও সেটা মানেন। তবে এর মূল শিক্ষাটা কিন্তু আমরা সবাই নিতে পারি। কষ্টের মুখোমুখি হয়ে সেটাকে এড়িয়ে না গিয়ে সেটাকেই মানসিক জোর বাড়ানোর জন্য ব্যবহার করার। এরপর আসা যাক তার ওই বিখ্যাত 40% রুলে, মানে 40% নিয়ম। এটা তো আরও অবাক করার মতো। হ্যাঁ, এটা শুনলে সত্যিই অবিশ্বাস্য লাগে। যখন আমাদের মনে হয় যে আর পারছি না, সব শক্তি শেষ, তখনও নাকি আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার হয়েছে, বাকি 60%ই অব্যবহৃত। ঠিক এই ব্যাপারটা তিনি বুঝতে পারেন যখন প্রায় কোনো ট্রেনিং ছাড়াই একটা ভয়ঙ্কর কঠিন দৌড়ে নামেন,
যখন তার শরীর আর চলছিল না তখন তিনি টের পান আসল বাধাটা শরীরে নয় মনে। আমাদের মনই আমাদের অনেক আগে থামিয়ে দেয়। এর আসল মানে হলো আমাদের মানসিক দেওয়ালগুলোই আমাদের সীমা তৈরি করে, শারীরিক ক্ষমতা নয়। আর এটা জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি। আমরা নিজেদের যা ভাবি তার চেয়ে অনেক অনেক বেশি করতে পারি। আচ্ছা, আর যখন মনের জোর একদম তলানিতে, তখন কাজে লাগানোর জন্য গগিন্স আরেকটা পদ্ধতির কথা বলেন, কুকি জার। হ্যাঁ, এটা কি জিনিস, কিভাবে কাজ করে? কুকি জার হলো অনেকটা মনের আলমারির মতো, যেখানে নিজের পুরনো দিনের সব ছোট বড় সাফল্যের স্মৃতি জমানো আছে। যখন খুব কঠিন সময় আসে, যখন মনে হয় আর এগোনো যাবে না, তখন ওই কুকি জার থেকে একটা করে সাফল্যের স্মৃতি মানে কুকি বের করে আনতে হয়। যেমন ওই 100 মাইলের দৌড়ের সময় যখন তিনি প্রায় ছেড়ে দেবেন ভাবছেন, তখন তিনি মনে করেছিলেন কিভাবে অত ওজন কমিয়েছিলেন, বা নেভিতে ঢোকার জন্য ওই কঠিন ASVB পরীক্ষাটা পাশ করেছিলেন। ও আচ্ছা, ওই পরীক্ষাটা তো আমেরিকান মিলিটারির জন্য খুব টাফ, তাই না? হ্যাঁ, খুবই কঠিন। তো ওই পুরনো সাফল্যের স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দেয় যে আরে, আগেও তো কঠিন বাধা আমি পার করেছি, এটাও পারবো। এটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। তার মানে কষ্টকে তিনি শত্রু ভাবেননি, বরং সেটাকেই বানিয়ে নিয়েছেন এগিয়ে চলার শক্তি, মানে ফিউয়েল। 300 পাউন্ড ওজন কমানো, 3-3বার চেষ্টার পর নেভিসিলে ট্রেনিং পাশ করা, তারপর এতগুলো আল্ট্রা ম্যারাথন জেতা, এমনকি হার্টের 2টো অপারেশনের পরেও দৌড়ানো, সবকিছুর পেছনেই তো এই দর্শন। একদম। তার মূল মেসেজটাই হলো এটা, আরামের জীবন না খুঁজে রোজ নিজেকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেই আসল উন্নতি সম্ভব। তিনি প্রায়ই বলেন স্টার্টিং এট জিরো, মানে প্রতিদিন সকালে তিনি নিজেকে শূন্য থেকে শুরু করেন, আগের দিনের সাফল্য নিয়ে বসে থাকেন না। তার জীবনটা এটাই প্রমাণ করে, মনের জোরটাই আসল, শারীরিক ক্ষমতা তার পরে আসে। কষ্টকে যদি একবার আপন করে নেওয়া যায়, সেটাই এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ডেভিড গগিন্সের জীবন নিঃসন্দেহে একটা বিরাট অনুপ্রেরণা। তার গল্পটা আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক, মনের জোরে ঘুরে দাঁড়ানো যায়। নিজের দুর্বলতাকে চেনা, কষ্টকে আপন করা আর রোজ নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, এটাই আসল কথা। হ্যাঁ, তার গল্প এটাই বারবার বলে, আমাদের বেশিরভাগ লিমিটেশনস আসলে আমরা নিজেরাই তৈরি করি। ওই মানসিকতার দেওয়ালটা যদি ভাঙা যায়, তাহলে অসম্ভবকেও সম্ভব মনে হতে পারে। নিজের ভেতরের আসল শক্তিটাকে চিনতে হলে হয়তো একটু কঠিন পথেই হাঁটতে হয়। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য, একটু ভাবার জন্য। আমাদের নিজেদের জীবনে সেই অদৃশ্য গভর্নর বা নিজে তৈরি করা বাধাটা কোনটা, যা আমাদের সেরা হয়ে উঠতে দিচ্ছে না? আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।